রাধেমোহন শর্মা পেশায় রেলওয়ে টিটি হলেও টাকা পয়সার দিকে সেই একেবারেই তুখর। সবাই তাকে দেখে বেশ ভয়ে ভয়েই চলে, কারণ এই লোকটি যেখানেই যাবে কোনো না কোনো ঝামেলা সেখানে পাকাবেই। তার আজব আজব প্রশ্ন এবং আজব আজব ধরনের কর্মকাণ্ডের থেকে সবাই দূরে দূরে থাকারই চেষ্টা করে, কারণ তার একটিই কথা, কোনো নিয়মভঙ্গ না করা এবং ছোট থেকে ছোট হিসাবও করে রাখা। তবে পাগল এই রাধে ছোট্ট তার ছেলেকে নিয়েই সুখেই তার দিন কেটে যাচ্ছিল। কিন্তু গল্পের টুইস্ট আসে তো তখনই, যখন রাধের অ্যাকাউন্ট থেকে বিশাল একটা অ্যামাউন্টের টাকা উধাও হয়ে যায়। এই অ্যামাউন্ট কত জানেন? 27 টাকা 50 পয়সা। হ্যাঁ, শুধুমাত্র 27 টাকা 50 পয়সা। এবং এই টাকা খুঁজতে গিয়েই রাধে ফেসে যায় এমন এক রহস্যের মাঝে, যার ফলে তার জীবন ঝুঁকির মাঝে চলে এসে। এখন প্রশ্ন হলো, শুধুমাত্র 27 টাকা গায়েব করে ব্যাংকের কি লাভ? আর সামান্য এই টাকার জন্যই বা রাধে কেন জীবন মৃত্যুর এই ঝামেলায় ফেসে গেল? আসলে এর রহস্যটাই বাকি। হ্যাঁ, এই সমস্ত প্রশ্নের সমস্ত উত্তরই জানতে চলেছি আমরা আজকের এই গল্পে। তো চলো আর বেশি সময় নষ্ট না করে একসাথে শুরু করা যাক আজকের গল্পটি। हरदम चले গল্পের শুরুতেই পাগলের মতো নাচতে যাকে দেখাচ্ছে, এর নাম হচ্ছে মেহতা। তার এই পার্টিতে দিল্লির বড় বড় নেতা মন্ত্রীরাও এসেছে। তাদের মধ্যে একজন হচ্ছে দয়াল। দয়াল তখন মেহতাকে বলে, মশাই, আমি তো এটা বুঝতে পারি না, আপনি এত সৎ হয়েও অসৎ কাজ কী করে করেন? আপনার নামে কোনো ব্ল্যাক মানিও নেই, কোনো ইললিগাল প্রপার্টি নেই, আবার কোনো ইললিগাল বিজনেসও নেই, তারপরেও আমাদেরকে এত হাজার হাজার কোটি টাকার ফান্ড কী করে দিচ্ছেন? মেহতা তখন জানায়, জানেন আমাদের ব্যাংকের সব থেকে বেশিরভাগ অ্যাকাউন্ট কাদের আছে? মিডিল ক্লাস লোকেদের। তারা নিজেদের কাজ ছাড়া কিছুই বোঝে না। তারা সত্যি বললে গাধার মতো। তাদের অ্যাকাউন্ট থেকে যদি 10 বা 5 টাকা চলেও যায়, তাহলেও তাদের কাজের মধ্যে এতটাও সময় নেই যে তা নিয়ে তারা কেউ কোয়েশ্চেন করবে। আর আমরা শুধু এর মজাটাই নিচ্ছি। অন্যদিকে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, যার জন্য আমাদের টিটি প্রায় 8-10টা কমলালেবু নিয়ে দৌড়ে ট্রেনের দিকে দৌড়ায়। হ্যাঁ, সে ট্রেনে উঠে তো পড়ে। ট্রেনের সবাই তাকে চোরের মতো পালাতে দেখে বলে, আপনি এটা ঠিক করছেন না, সরকার তো লুটছেই, এখন সরকারি কর্মচারীরাও লুটতে শুরু করেছে, তাহলে আমাদের গরিবদের কি হবে? অনেকে তো ভিডিও বানিয়েছে, এটা ভাইরাল করার হুমকিও দেয়। তখনই রাধেমোহন বলে, আরে দাঁড়ান দাঁড়ান, আসলে ঘটনাটা ঘটেছিল, ট্রেন যখন স্টেশনে থামে আমি কমলা কিনতে গেলাম, সেখানে 20 টাকার 2টো কমলা। তার কাছ থেকে খুচরো না থাকায় সে আমার টাকা খুচরো করতে গিয়েছিল। ততক্ষণ আবার ট্রেন ছেড়ে দিয়েছে, যার জন্য আমি বাকি 80 টাকার 8টা কমলা নিয়ে দৌড়ে চলে এসেছি। ব্যাস, হিসাব বরাবর। এরপরে রাধে নিজের কাজ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে পৌঁছায় দিল্লিতে। সেখানে রাধে তার অফিসে আজকের পুরো কালেকশনের টাকাটা সেখানে হিসেব মতো বুঝিয়ে দেয়। আসলে রাধের একটি ইচ্ছে ছিল সিএ হবার, কিন্তু বাবার মৃত্যুর পরে তাকে এই জবটি করতে হচ্ছে। সে বিয়েও করেছিল, কিন্তু বছর 2 আগে তার বউ তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন বর্তমানে তার একটি ছোট্ট ছেলে রয়েছে, যাকে নিয়েই রাধের সংসার। রাধেমোহন স্টেশনেই সেখানকার পারিশ্রমিক ছেলেপুলেদের সিএর জন্য টিউশনিও দেয়। হ্যাঁ, মোহন হয়তো হিসেব নিয়ে অনেক করা, কিন্তু এই সমস্ত দিক দিয়ে সে বেশ ভালো। এরপরে মোহন বাড়িতে ফিরে আসে। এরপরে নিজের ছোট ছেলের সাথে ঘুরে ফিরে বেশ এনজয় করে বাকি সময়টুকু পার করে। অন্যদিকে মেহতা তার একটি স্পোর্ট কোম্পানিতে যায়, সেখানে একটি সিক্রেট ভল্ট ওপেন করে। আর আমরা সামনেই দেখতে পাই লাখ লাখ টাকার পাহাড়। এত টাকা সে কী করে কামাচ্ছে? কেউ তাকে কেনই বা ধরতে পারছে না। যাই হোক, অন্যদিকে আবার মোহন যখন রাতে নিজের ডুয়ো ব্যাংকের স্ট্যাটাস চেক করে, তখন সে কিছু একটা দেখে বেশ অবাক হয়। আর পরের দিনই সে দিহানকে নিয়ে চলে আসে ডু ব্যাংকে। ভেতরে প্রবেশ করার সময় একজন তাকে থামিয়ে ক্রেডিট কার্ড বিক্রি করতে চায়, কিন্তু মোহন তার কথায় পাত্তা না দিয়ে ভেতরে চলে আসে। অলোক তার অ্যাকাউন্ট চেক করে জিজ্ঞেস করে, কত টাকা বললেন মশাই? মোহন সাধারণভাবেই বলে 27 টাকা 50 পয়সা। এটি শুনেই অলোক আবারও জিজ্ঞেস করে, কি 27 টাকা 50 পয়সা, মানে 27 রুপি 50 পয়সা? অলোক বলে, আচ্ছা ঠিক আছে, কমপ্লেন লিখে দিন। এটি বলার সাথে সাথেই মোহন তাকে কমপ্লেন দিয়ে দেয়। সে আগের থেকেই এটি লিখেই এনেছে। তখন অলোক তাকে 3-4 দিন পরে আবারও আসতে বলে। এরপরে কেটে যায় কয়েকটাই দিন। এদিকে সেই মেয়েটি পুষ্পা আজকেও প্রতিদিনের মতোই ট্রেনে করে যাতায়াত করছে। তখনই হঠাৎ করেই সামনে একটি টিটিকে টিকিট চেক করতে দেখে তার বেশ পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। সে তখন অনেক ছোট। যখন কলেজ থেকে বাড়িতে ফেরে এবং মার কাছে খাবার খেতে চায়, তখন মা বলে প্লেট উল্টাতে। পুষ্পা সেটিই করে এবং সেখানে 3টে ছেলের ফটো দেখতে পায়।
মা বলে বাঁ দিকেরটা ডাক্তার, ডান দিকেরটা ইঞ্জিনিয়ার, কিন্তু পুষ্পার পছন্দ হয় মাঝেরটা। পরের দিনই পুষ্পার ভাবি মোহনের থেকে লুকিয়ে তাকে দেখানোর জন্য কোচিং সেন্টারের সামনে চলে আসে। মোহন মায়ের সাথে ফুচকার দোকানে আসলে পুষ্পা পাশে থাকা আয়নায় লুকিয়ে লুকিয়ে তাকে দেখে। পরের দিনই পুষ্পার মা বলে সেই ছেলেটিকে ভুলে যা, সে কোনো পাগলের থেকে কম নয়। লোকে কুণ্ডলি দেখে, পরিবার দেখে, কিন্তু এই ছেলেটি তোর মার্কশিট দেখে বলেছে তুই নাকি ম্যাথে অনেক খারাপ, তোর সাথে তার যাবে না, তুই নাকি সংসারের হিসেবে বুঝবি না। মোহনের এরকম বোকা বোকা কথা শুনে পুষ্পা না হেসে পারে না। সেদিন মোহন তার ছেলেকে নিয়ে যখন বাড়ির পথে আসছিল তখনই ট্রেনে একটি ফাইল খুঁজে পায়। সে পরের দিন ফিরিয়ে দেবার জন্য বাড়িতে নিয়ে আসে, কিন্তু দিহান বল দিয়ে খেলা করার সময় দুধের গ্লাসটিকে সেই ফাইলের ওপরেই পড়ে, যার জন্য তৎক্ষণাৎ মোহন যখন সেটি পরিষ্কার করতে নেয় এবং সে পেজ উল্টোতেই লক্ষ্য করে এটি তো ডুয়ো ব্যাংকের অ্যাকাউন্টসের কপি, যার জন্য সে বসে পড়ে এবার হিসেব করতে। সে বেশ রাত জেগেই হিসেব করে এবং সে খুঁজে পায় একটি ডকুমেন্টসে 14 টাকা 25 পয়সার হিসেব নেই। পরের দিন আবারও মোহন পৌঁছায় ব্যাংকে। অলোক তাকে জানায়, আমি অলরেডি আপনার কমপ্লেন আমার সিনিয়রের কাছে পাঠিয়েছি, সেখান থেকে রেসপন্স আসলেই আপনাকে জানিয়ে দেওয়া হবে। কিন্তু মোহন তো শুনতে নারাজ, সে তার টাকার হিসেব চায়, যার জন্য এক কথায় দু কথায় তাদের দুজনের মধ্যে ঝামেলা লেগে যায়। এটি ভেতর থেকে ম্যানেজার দেখে তাদের থামাতে বাইরে আসে। মোহন ম্যানেজারকেও পুরো ঘটনাটা জানায়। অলোক তখন জানায়, স্যার আমি এনার প্রবলেম আপনার কাছে দিয়েছিলাম, কিন্তু তখন আপনি ম্যাডামের সাথে এতটাই ব্যস্ত সেটি লক্ষ্যই করেননি। ম্যানেজার পুরো দোষ নিজের ওপরে আসতে দেখে অলোককে দোষারোপ করে। আর এখানে ঘটে আর এক ক্যাচাল। দেখতে দেখতেই ম্যানেজার এবং অলোকের মধ্যে দ্বন্দ্ব বেজে যায়, যার পরে বাধ্য হয়েই ম্যানেজার তাকে সেখান থেকে বাইরে পাঠিয়ে দেয়। মোহন পরে কাজে ফিরে আসে। সামনে সে আজকেও পুষ্পাকে দেখতে পায়, কিন্তু তখনই ট্রেন দাঁড়িয়ে পড়ে, যার জন্য রাধে ছিটকে গিয়ে দূরে গিয়ে পড়ে। তখনই সে এবার বাইরে লক্ষ্য করে সবাই সেখানে ট্রেন থেকে নেমে যাচ্ছে। উল্টো দিকে তাকাতেই দেখতে পায় পুষ্পাও বাইরে হাঁটা দিয়েছে, যার জন্য মোহন এবার নেমে পুষ্পার কাছে গিয়ে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি নেমে যাচ্ছেন কেন? এটি কিন্তু অবৈধ। ততক্ষণেই পেছনে ট্রেন ছেড়ে দিয়েছে, যার জন্যই মোহন এবার বাধ্য হয়ে পুষ্পার সাথে হাঁটতে শুরু করে, তাকে এটা সেটা কোশ্চেন জিজ্ঞেস করতে শুরু করে। কিছুক্ষণ পরেই মোহন জিজ্ঞেস করে, আসলে এখানে স্টেশন কোন দিকে? পুষ্পা জানায়, আমরা তো সেখান থেকেই আসলাম। তখন মোহন ফিরে যেতে যেতে আবারও দাঁড়িয়ে বোকার মতো বলে, আপনার কাছে কি 100 টাকা হবে? আসলে আমার পার্স এবং সমস্ত ডকুমেন্টস ট্রেনেই রয়ে গিয়েছে। তখন পুষ্পা তাকে 100 টাকা দেয়। মোহন ফিরে যাওয়ার সময় আবারও তার কাছে মোবাইলের নাম্বার চায় এবং বলে ডিজিটাল পেমেন্ট করে দেবে। হ্যাঁ, মোহন রাতে সত্যি পুষ্পার নাম্বারে টাকা তো পাঠায়, কিন্তু শুধুমাত্র 80 টাকা। বাকি 20 টাকা সে পরের দিন পুষ্পাকে চা খাইয়ে শোধ করে। এর থেকেই তাদের মধ্যে বন্ধুত্বের সৃষ্টি হয়। দুজনে একসাথে গল্প করে, একসাথে শহর ঘুরে, চা খায়। এগুলোর মধ্যেই দুজনের কেমিস্ট্রিও ধীরে ধীরে বাড়তে থাকে। এরপর একদিন রোহিত, মোহনের এক বন্ধু, তাকে এসে বলে, ভাই তোর সাহায্যের খুবই দরকার পড়েছে। আমার সিএর শরীর খারাপ হওয়ার কারণে আমার ব্যাংক স্টেটমেন্টের অ্যাকাউন্টের সমস্ত হিসেব তোকেই করে দিতে হবে। ডু ব্যাংকের হিসেব পেয়ে মোহন রাতেই সব হিসাব মেলাতে বসে। পরের দিন সকালে সে রোহিতকে বলে, তোর অ্যাকাউন্টে প্রতি মাসে ইন্টারেস্টের হার কম আসছে, কোনো মাসে 20 টাকা তো কোনো মাসে 7 টাকা, এরকম করে মোট 125 টাকা 50 পয়সা গায়েব। তোর উচিত ব্যাংকে গিয়ে প্রশ্ন করা। আমি নিজেও করেছি 27 টাকা 50 পয়সার জন্য। কিন্তু রোহিত তাকে বলে, ভাই আমার কাছে তোর মতো এত সময় নেই। পরদিন সকালেই ব্যাংক থেকে মোহনকে ডাকা হয়। মোহন সেখানে গেলে তাকে খুব সুন্দর করেই ওয়েলকাম জানায় এবং ম্যানেজার তাকে জানায়, আপনার 27 টাকা 50 পয়সা ব্যাংক ক্রেডিট হয়ে গিয়েছে এবং আপনার অ্যাকাউন্টের সাথে হওয়া ভুলের জন্য উপহার হিসেবে আপনাকে একটি টিভিও দেওয়া হচ্ছে। তখন মোহন সেখানে রোহিতকেও দেখতে পায়, সেও টিভি এর সাথে। এর পরের দিনই মোহন তার কলিগদের সাথে আসে একটি রেস্টুরেন্টে। সেখানে খাবার খেতে খেতেই মোহন বলে, জানিস আমার কেন জানি না মনে হচ্ছে আমাদেরকে এই টিভি ফ্রিতে দেওয়া হয়নি, কারণ এই দুনিয়ায় কিছুই ফ্রিতে পাওয়া যায় না, এর পেছনে কিছু না কিছু তো রয়েছে। রোহিত তখন বলে, কিন্তু আমার কাছ থেকে তো কিছুই নেয়নি। তখন মোহন জানায়, তোর কাছ থেকে আমার কাছ থেকে হয়তোবা কিছু নেয়নি, আমাদের মতো এরকম হাজার হাজার লোকের কাছ থেকে তো নিয়েছে। এরপরেই সে তার মার্কার নিয়ে বিশাল বড় একটি ক্যালকুলেশন করে দেখায়, যেখানে আমরা জানতে পারি যদি ডু ব্যাংক তার 2 কোটি লোকের কাছ থেকেও টাকা নিয়ে থাকে, কিছু টাকা হলেও নিয়ে থাকে এবং ইন্টারেস্টের টাকা যদি একদিন করেও গায়েব করে, সেই টাকা যদি নিজের পকেটে নেয়, তাহলেও কমপক্ষে 24,000 কোটি টাকার মতো তারা লুটে নিয়েছে। এত সুন্দর করে সবাইকে পুরো ব্যাপারটা বোঝানোর পরেও তারা এটি বুঝতে পারে না, উল্টো দুজনে হাসি মজাক করতে শুরু করে। এরপরে মোহন সেই ক্রেডিট কার্ড বিক্রি করাওয়ালার কাছে যায়,
তাকে গিয়ে যখন তার কাছ থেকে কয়েকজনের ব্যাংকের স্টেটমেন্ট চায়, তখন তিনি জানায়, আমি তোমাকে দিতে তো পারি, কিন্তু একটি শর্তে। আমার কাছ থেকে তোমার ক্রেডিট কার্ড নিতে হবে এবং ব্যাংকে 50,000 টাকা দিতে হবে। পরের দিন থেকে মোহন সমস্ত স্টুডেন্টের সাথে সে হিসাব নিকাশ করতে বসে এবং সে সমস্ত হিসেব মিলিয়ে দেখতে পায় মোট প্রায় 22,40,480 টাকা মিসিং। পরের দিনই একজন পুলিশ অফিসার এবং একজন লয়ার সহ ব্যাংক ম্যানেজার আসে মেহতার কাছে। লয়ার জানায় কেউ 22,40,480 টাকা মিসিংয়ের জন্য কমপ্লেন জানিয়েছে। পুলিশ অফিসার বলে সেই কেসটি আমি তো নেইনি, কিন্তু আদালত থেকে সে পারমিশন নিয়েছে। তখনই আবার ম্যানেজার জানায় সে তো রাধে মোহনের সেই প্রবলেম সলভ করে দিয়েছিল, কিন্তু তাও যে সে কিসের জন্য এরকম করছে সেটি সে জানে না। পরের দিনই মোহন যখন কাজে গিয়ে আবারও পুষ্পাকে দেখতে না পায়, তখনই তার কাছে একটি কল আসে এবং ফোন করে থানায় আসতে বলে। মোহন সেখানে আসে তো ঠিকই, সাথে সাথেই তিয়াগী বলে আপনাকে আমি বারবার করে মানা করেছিলাম, কিন্তু শুনলেন না, কোর্টে গিয়ে কমপ্লেন করলেন। এখন যে আপনার সাথে কি কি হতে চলেছে সেটির জন্য কিন্তু দায়ী আমরা নই। তখনই সেখানে পুষ্পা আসে। হ্যাঁ, পুষ্পা হচ্ছে এই থানার সাব ইন্সপেক্টর। মোহন মনে মনে খুবই খুশি হয়, কারণ সে পুষ্পাকে খুব ভালো মতোই চিনতো, জানতো। সে ভেবেছিল পুষ্পা হয়তো তাকে সাহায্য করবে, কিন্তু তেমনটা হয় না। পুষ্পা জানায় তাদের কিছু কোশ্চেন রয়েছে, যার জন্য পরশুদিন সকালে তাকে আবারও আসতে হবে। রাধের সেদিন ডিউটি আছে জেনেও পুষ্পা তাকে বলে যেহেতু আপনি এই কেসটি ওপেন করেছেন, তার জন্য টাইম ম্যানেজও আপনাকেই করতে হবে। অন্যদিকে মেহতা লোক পাঠিয়ে সেই ক্রেডিট কার্ড বিক্রি করা লোককে উঠিয়ে নিয়ে বেশ মারধর করে। দুদিন পরে মোহন যখন আবারও পুলিশ স্টেশনে যায়, সে জানতে পারে তার দেওয়া রিপোর্টের সাথে ব্যাংকের রিপোর্টের কোনো মিল নেই। তাকে পুষ্পা জিজ্ঞেস করে আপনি এই ইনফরমেশন কোথা থেকে পেয়েছেন, কিন্তু মোহন এটি বলতে পারে না। সেদিন রাতে যখন মোহন তার ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়েছে, তখন ভিড়ের মধ্যে সে সেই লোকটিকে দেখতে পায়। যখন তার ছেলেকে সেখানে বসিয়ে রেখে ভিড়ের মধ্যে যায়, তখন লোকটি তাকে একটি কথাই বলে, আপনি নিজের এবং আপনার সন্তানের খেয়াল রাখবেন। এই বলেই সে উধাও। মোহন ততক্ষণে ফিরে তার ছেলেকে না দেখতে পাই প্রায় পাগল, কিন্তু তখনই একজন এসে তার ছেলেকে দিয়ে যায় এবং বলে একটু দেখে শুনে রাখবেন তো মশাই। পরের দিন আবার যখন মোহন কাজে বেরিয়েছে, তখনই দিহানের বেবি সিটার তাকে কল করে বলে দিহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহন তো আবারও কাজ ছেড়ে ছুটে আসে এবং কিছুক্ষণ পরে দিহানকে পেয়েও যায়। সেখানকার এক গার্ড বলে কীভাবে যেন সে বাথরুমে লক হয়ে গিয়েছিল। মোহন এবার ভাবতে শুরু করে হয়তো এত কিছু কুইন্সিডেন্স নয়। পরের দিন পুষ্পা যতটুকু ক্যালকুলেশন করে তদন্ত করে বুঝতে পেরেছিল, তার সমস্ত কিছুই তার সিনিয়র অফিসারের কাছে দেয়। তাকে ফাইল দিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিনই তার কেস চলে আসে কোর্টে। সেখানে মোহন বলে আমি ন্যায় বিচার চাই, সাধারণ মানুষের থেকে যে টাকা তারা লুট করেছে সেটি ফেরত চাই। বিচারক বলেন আপনার কথা মতো পুলিশ যথাযথ চেষ্টা করেছে এবং তদন্তও করেছে, কিন্তু ব্যাংকে কোনো রকম গোলমাল খুঁজে পায়নি। তখন মোহন জানায় যে হয়তো এই তদন্তটি করেছে সেই হিসেবে অনেক কাঁচা, আপনি কোনো প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট দিয়ে এটি চেক করান। তখন বিচারক তার আর কোনো কথাই শোনে না, উল্টো তাকেই একদিনের জেল খাটার জন্য শুনিয়ে দেয়। মোহন তাকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কোনো কাজে দেয় না। যখন পুলিশ তাকে এনে পুলিশ ভ্যানে তোলে, তাকে নিয়ে যাওয়ার সময় পুষ্পা সেখানে দৌড়ে আসে এবং তাকে এভাবে দেখতে পায়। তখন পুষ্পা সত্যি বেশ কষ্ট পায়, যার জন্য সে তার সিনিয়র অফিসারের কাছে এসে বলে স্যার আমি জানি না আমার ফাইল কি করে চেঞ্জ হলো, কিন্তু রাধেমোহনের করা এই কেস সম্পূর্ণ সঠিক। শুধুমাত্র 150 জনের অ্যাকাউন্ট থেকে 22 লক্ষের বেশি টাকা গায়েব। যদি 4 কোটি অ্যাকাউন্টের হিসেব দেখা যায়, তাহলে ভেবে দেখুন কত হাজার হাজার কোটি টাকা তারা গায়েব করেছে। কিন্তু তার সিনিয়র অফিসাররা তার কথার কোনো পাত্তাই দেয় না, উল্টো তাকে ভয় দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। সেদিন পুষ্পা ট্রেনে করে বাড়িতে ফেরার সময় একটি কাপেলকে চা খেতে দেখে তারও মোহনের সাথে পার করা কিছু স্মৃতির কথা মনে পড়ে যায়। যেদিন মোহন জানতে পেরেছিল পুষ্পার স্বামী মারা গিয়েছে, কিন্তু তারপরেও সে তার শ্বশুরের সাথে থাকে, তার দেখাশোনা করে, এবং সেদিনই পুষ্পাও জানতে পেরেছিল মোহনের স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছে এবং তার ছোট্ট সুন্দর একটি ছেলে রয়েছে। আসলে এখন পুষ্পা মোহনকে অনেক মিস করতে শুরু করেছে। পুষ্পা সেদিন রাত থেকেই মোহনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মোহন তার কল রিসিভ করে না। তখন পুষ্পার শ্বশুর বলে কল যদি রিসিভ নাই করতে পারে, কিন্তু বাড়িতে গিয়ে যদি কলিং বেল চাপো তাহলে তার ইগনোর করতে পারবে না। অন্যদিকে মোহন এখন কি মনে করে সিবিআইকে মেল করে, সাথে 150 জনের ব্যাংক স্টেটমেন্টও অ্যাটাচমেন্ট করে দেয়, যার ফলে এক সিবিআই অফিসার মেহতাকে কল করে এবং সেই 150 জনের ভেরিফাইড অ্যাকাউন্টের ডিটেলস চায়। পরের দিন সকাল না হতেই মোহনের বাড়ি ভাঙতে লেগে পড়ে লোকে। মোহন বাইরে বেরিয়ে এসে তাদেরকে থামাতে সেখানকার অফিসার বলে তোমার বাড়ি এরকমভাবে হওয়ার কথাই ছিল না, এটি অবৈধভাবে বানানো হয়েছে। মোহন বুঝতে পারে আসলে এগুলো কিসের জন্য হচ্ছে। পুষ্পাও সেখানে আসে, কিন্তু সে কিছুই করতে পারে না। এর পরের দিনই মোহনের কাছে আরও একটি শখের নিউজ আসে। তার প্রতিদিনের হিসেব
কালেকশন মতো যত টাকা ফাইন সমস্ত কিছুর হিসেব মেটানোর পরেও সে নাকি 17 টাকা সরকারকে কম দিয়েছে, যার জন্যই তার উপর ইনকোয়ারি কমিটি বসানো হয়। সেদিন রাতেই মোহন দুঃখী হয়ে তার ছেলের সাথে রাস্তায় বসে রয়েছে। তখনই তার সামনে কয়েকটি গাড়ি এসে দাঁড়ায়। সেখান থেকে নেমে আসে মেহতা। মেহতা সেখানে এসেই মোহনকে অনেক কথা শোনাতে শুরু করে, তার উপর রাগারাগি করে। এমনকি যখন তাকে মারধর করতেই নেবে তখনই আশেপাশে সবাই এগিয়ে এসে মেহতাকে ভয় দেখিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয় এবং মোহনের পাশে দাঁড়ায় এক আঙ্কেল। তো বলেই ফেলে, আপনি যেদিন রেস্টুরেন্টে আপনার হিসেব বোঝাচ্ছিলেন আমি তো সেটি বুঝতে পারিনি, কিন্তু আমি সেদিন সেটির ভিডিও করে রেখেছিলাম। বাড়িতে এসে আমার ছেলে যে কিনা সিএর প্রিপারেশন নিচ্ছে তাকে যখন দেখালাম সে বলে আপনি সমস্ত কিছুই সঠিক বলেছেন। তখন সবাই মোহনের সাথ দেয় এবং বলে আমরা কালই অ্যাকাউন্ট বন্ধ করে দেব, আমরা আপনার সাথে আছি। পরের দিন সবাই যায় ডো ব্যাংকে তাদের অ্যাকাউন্ট বন্ধ করতে। এটি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তাদের যতগুলো ব্রাঞ্চ ছিল সব জায়গায় ভিড় জমে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য। এই গুজবও দেখতে দেখতেই ছড়িয়ে পড়ে যে ডো ব্যাংক বন্ধ হতে চলেছে, যার জন্যই আরও সবাই তাড়াতাড়ি করে এখন ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করতে এসেছে, যার যার টাকা নিতে এসেছে। মেহতা এখন বাধ্য হয়ে দোয়েলের কাছে আসে সাহায্যের জন্য, কিন্তু ততক্ষণে আরও দেরি হয়ে গিয়েছে। পুষ্পাও লাইভ এসে তার আসল রিপোর্ট দেখিয়ে দেয় এবং হাইকোর্টের কাছে নিবেদন করে আরও ভালো করে ব্যাংকের বিষয়ে তদন্ত করার জন্য। এখন দয়াল বলে তুমি যেভাবে ফেসেছো এখন ইডি সিবিআই সব কিছু রেডের জন্য তোমার উপর পড়বে, তোমার তদন্ত করবে। এখন একটি উপায়, বাঁচতে হলে এখান থেকে পালাও, সমস্ত টাকা ফেলেই পালাও। মেহতা বলে কি পুরো 2000 কোটি? তখন দয়াল বলে ঠিক আছে 1500 কোটি রেখে বাকিটা নিয়ে চলে যাও, তোমার যাওয়ার বন্দোবস্ত তো আমিই করব, টাকা যেহেতু নিচ্ছি এতটুকু তো করতেই পারি। যার জন্য পরের দিনই মেহতা দয়ালের সাহায্য নিয়ে টাকা নিয়ে ইন্ডিয়া থেকে পালানোর জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আজকে মোহন আসে ইনকোয়ারি অফিসারের সামনে তার নির্দোষ প্রমাণ করতে। সে তার হিসেব দেওয়ার জন্য টেবিলের ওপরে উঠে বসে এবং একে একে সমস্ত হিসেব দিতে শুরু করে, কবে কত টাকা কত পয়সা সমস্ত হিসেবে তার রিসিপ্ট দিতে দিতে পুরো টেবিল ভরে ফেলে। ইনকোয়ারি অফিসাররাও সবাই বেশ অবাক হয়, একজন এত নিখুঁতভাবে কি করে সমস্ত হিসেব করতে পারে। অন্যদিকে মেহতা ততক্ষণে পুলিশ প্রোটেকশনে এয়ারপোর্ট পৌঁছে গিয়েছে। তাকে দেখে সেখানকার ক্লিনাররা বেশ রাগি চোখেই দেখে। কিছুক্ষণ পরেই একজন অন্ধন নাটক করে মেহতাকে যখন আটকাতে নেবে কিন্তু সেটিও ভেস্তে যায় এবং দয়ালের জন্য তার চেকিং ছাড়া তাকে ভেতরে যাওয়ারও পারমিশন দিয়ে দেয়। অন্যদিকে এতক্ষণ ধরে বকবক করার জন্য মোহনের অবস্থা তো কাহিল, এরপরেও সে হিসেব মিটিয়ে দেয়, কিন্তু হিসেব এখনও 17 টাকার কম। তখন মোহন বলে একটি প্রবলেম তো রয়েছে রাউন্ড ফিগারের কারণে, যার জন্য সে তাদেরকে আরও একটি রিসিপ্ট দেয় এবং বলে এখানে অনেক টাকা এমন রয়েছে যেগুলি পয়সায়, মনে করুন টাকা হয়েছে 70 টাকা 80 পয়সা, সেটিকেই রাউন্ড ফিগারে বাড়িয়ে 71 টাকা করে দিয়েছে। এরকম কারণেই টোটাল 17 টাকা বেশি। হ্যাঁ, এখন পুরো হিসেবটি পুরোপুরি মিলে যায়। অন্যদিকে মেহতা ততক্ষণ প্লেনের ভেতরে। তখন দুজন স্টাফ তাড়াতাড়ি দৌড়ে এসে বলে আপনার লাগেজ নিয়ে কোনো প্রবলেম হয়েছে। এটি শুনেই তো মেহতা আবারও দৌড়ে সেখানে চলে আসে এবং দেখতে পায় আর্মি চেকিংয়ে তার ব্যাগ আটকেছে। মেহতা দৌড়ে যখন তাদের আটকাতে যায় তখনই একজন ক্লিনার পায়ে এগিয়ে দেয় আর মেহতা গিয়ে হ্যাঁ টাকার ব্যাগ এখানেই চেঞ্জ হয়ে গিয়েছিল। এয়ারপোর্টের ভেতরে একটি আর্টিস্ট মেহতার সাথে লেগে যখন পড়ে গিয়েছিল তখন মেহতাকে ওঠানোর জন্য সবাই এগিয়ে আসে আর এই সুযোগটি ব্যবহার করেছিল ক্লিনাররা, তারাই ব্যাগ চেঞ্জ করে দিয়েছে। কিছুক্ষণ পরেই এক সিবিআই অফিসার গিয়ে পৌঁছায় দয়ালকে অ্যারেস্ট করার জন্য। অন্যদিকে টাকা গাড়ি এসে পৌঁছায় সাধারণ মানুষের কাছে। পুষ্পা তখন জিজ্ঞেস করে আমরা অবশেষে টাকা তো ফিরে পেলাম, কিন্তু এত টাকা সবার কাছে পৌঁছাবে কি করে? এটি সমাধানের জন্য সেখানে এসে পৌঁছায় সিবিআই অফিসাররা। তারা নিজেরাই তাদের সাথে করেই টাকা নিয়ে যায়, তারা নিজেরাই এটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে। এরপরে মোহন পুষ্পা এবং তাদের ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে পুষ্পা তাকে জিজ্ঞেস করে আমি এটি বুঝতে পারছি না সেই আর্টিস্টকে যার জন্য আমরা টাকা ফিরে পেলাম। মোহন বলে হয়তো বা হবে আমাদের মতো কোনো সাধারণ মানুষ যে নিজের প্রতিটি টাকার খবর রাখে, হিসেব রাখে। আর এখানে ফাইনালি মোহনের অসম্পূর্ণ পরিবার পুষ্পার সাথে পরিপূর্ণতা পায়, যার সাথে আজকের গল্পটিও এখানেই শেষ হয়। আজকের এই গল্পটি শিক্ষণীয়, সবাইকেই হয়তোবা এটি বোঝাতে পেরেছে যে এক এক টাকার মূল্য কতটা। আমরা কখনোই 10-5 টাকার হিসেব চাই না, কিন্তু টাকাটা আমাদের নিজেদের, যার জন্য সবার কাছে হিসেব চান। যাই হোক, গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।